আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম জান্নাহ। লিখেছেন তাজরিয়ান খান তানবী। পর্ব সংখ্যা 52 থেকে 54। সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। নিকষ কালো আকাশে চোখ মেলে আছে কুসুম কুসুম রঙের চাঁদ। ফুরফুরে বাতাস বইছে। জমাট কালো আধার ঘনিয়ে আরো আধারে পরিণত হচ্ছে। রাস্তায় দুই একটা কুকুর লেজ নাড়িয়ে দৌড়াচ্ছে। জনমানব শূন্য রাস্তায় ভূতগ্রস্তের মতো দাঁড়িয়ে আছে সোডিয়ামের বাতি। ফ্ল্যাটের লক খুলে ভেতরে ঢুকে সারহান। তার কপালে আর ঠোঁটের রক্ত শুকিয়ে কালসে হয়ে আছে। হাত বেয়ে গড়িয়ে পড়া রক্তের স্মিত ধারা যেমন কেমন লেপ্টে আছে। গলায় চিবুকে লেগে আছে শুষ্ক শুষ্ক লৌহ। দরজা লক করেই কাউচে ধপ করে বসে সারহান। পুরো শরীরটা ছেড়ে দেয় সারহান। বিষণ্ণ দুই চোখ নিমীলিত করে মাথাটা পেছন দিকে হেলিয়ে দেয়। জীবন চলার পথে ভুল করতে করতে আজ ভীষণ ক্লান্ত সারহান। আপন মানুষের ধোকায় জর্জরিত তার দেহপিঞ্জর। বধির হয়ে আসছে তার কান। সে কিছু শুনতে চায় না, চায় না দেখতে এই বিদঘুটে পৃথিবী। চকিতে সারহান একটা বাচ্চার খলখলানি শুনতে পায়। আচম্বিত হয় সে। অনির্মলিত চোখজোড়া দিগ্ভ্রান্তের মতো এদিক ওদিক ঘুরিয়ে একটু ধাতস্থ হয়ে শব্দটা খুঁজে। তড়াক করে ওঠে সারহানের মস্তিষ্ক। তার সামনে কিছু দূরে একটা বাচ্চা বসে আছে। ঝাঁকড়া চুলে ঢেকে আছে বাচ্চাটির কপাল। একপাশের চুল একটু বড় হওয়ায় চোখের একপাশ ঢেকে আছে। গাঢ় লাল দুটো ঠোঁট ছড়িয়ে সে খিলখিল করে হাসছে। তার হাসিতেই যেন দমকা হাওয়া বয়ে গেল সারহানের শরীরে। ধিম ধিম করে উঠে দাঁড়ায় সারহান। বিড়াল পায়ে দ্বিধা নিয়ে সামনে এগুতে থাকে। সারহানের ভেতরকার সত্তা কি যেন বলছে। বাচ্চাটি এক হাতের উপর অপর হাত দিয়ে চাপড় মেরে চোখ বন্ধ করেও হাসছে। সারহান মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছে সেই ছোট্ট প্রাণটির দিকে। মুহূর্তেই খলখল করে ওঠে বাচ্চাটি। কেঁপে ওঠে সারহান। হাঁটু গেড়ে বাচ্চাটির সামনেই বসে। বাচ্চাটি হাসি থামায়। চোখ দুটো স্বাভাবিক রেখে হালকা ভ্রু কুঁচকায়, যেন সে অবাক করা কিছু দেখেছে। সারহান দুই হাঁটু মেঝেতে ঠেকিয়ে তার উপর হাত ঠেসে রেখেছে। তার মাথাটা সামনের দিকে ঝুঁকানো। বিমুগ্ধ চিত্তে দেখে যাচ্ছে বাচ্চাটিকে। সারহানকে হতভম্ব করে দিয়ে বাচ্চাটি হঠাৎ করে ঝুমঝুম করে হেসে ওঠে। হকচকিয়ে যায় সারহান। দ্বিধান্বিত হয়ে সত্য মিথ্যের প্রভেদ করতে ধীরে সুস্থে নিজের হাতটা বাচ্চাটির খুব কাছে নিয়েও আবার পিছিয়ে নেয়। অত্যন্ত শান্ত নরম আর আবেগী গলায় বলল, শারজান। বাচ্চাটি উচ্ছ্বসিত হাসে। দাঁতের সাথে দাঁত চেপে নিজেকে এপার থেকে ওপার ঘুরাতে থাকে, যাতে করে তার পেটের উপরি অংশ নড়ছে। মুখ দিয়ে অস্পষ্ট আওয়াজ করে বাচ্চাটি বাব্বা বাব্বা। খুশিতে ভরে যায় যেন সারহানের হৃৎপিণ্ড। তার থমকে যাওয়া শ্বাস বেগতিক হারে ছুটতে থাকে। ঘোড়াদৌড় শুরু হয়েছে তার মস্তিষ্কে। হৃদয়ের সুপ্ত অনুভূতিগুলো ঘুটঘুট করে বেরিয়ে আসতে চাইল। তরতর করে এই অদ্ভুত শিহরণ আবিষ্ট করে ফেলল সারহানকে। বাচ্চাটি আবারও বলল, বাব্বা বাব্বা। চোখে হাসে বাচ্চাটি। এই হাসিতেই যেন পৃথিবীর সমস্ত সুখ খুঁজে পেল সারহান। আদুরি গলায় বলল, শারজান পরি আমার। বাচ্চাটি আবার হাসলো। এইবার বাচ্চাটি তার চোখের উপর চুলগুলো রেগে গিয়ে দুই হাত দিয়ে সরালো। বাবাকে ভালো করে দেখলো সে। ডেকে ওঠে, বাব্বা বাব্বা। সারহান মুখ ফুলিয়ে হাসে। তার গা ভর্তি খুশি ঝনঝন করছে। কোনো কিছু না ভেবে বাচ্চাটিকে জড়িয়ে ধরতে গিয়ে থমকে যায় সারহান। নিজের হাতকে দেখে ঘন কালো রক্ত। সারহানের নাক বেয়ে ঘাম পড়ল তার হাতে। সংকীর্ণ দৃষ্টিতে তা দেখে সারহান। দুধে আলতা গায়ের রঙে বাচ্চাটির ঠোঁট ঠিক তার রজনীগন্ধার মতো, আর চোখগুলোও তার মতো করেই হাসে। চুলগুলো সারহানের মতো বেপরোয়া, আর ওই যে নাকটা চিকন বাঁশির মতো। মায়ের নাক পেয়েছে। তাহলে কি এই তার শারজান? রজনীগন্ধা আর তার ভালোবাসার প্রতীক। বাচ্চাটি সারহানের দিকে কিঞ্চিত গভীর চাহনি দেয়। সারহানের হাতে মুখে লেগে থাকা রক্তে সে কিছু একটা আঁচ করতে পারে। রক্তিম ঠোঁট দুটো ফুলিয়ে নিমিজিমি করে তাকায়। আবার টান টান করে ঠোঁট তা ছড়িয়ে মিষ্টি করে বলল, বাব্বা বাব্বা। সারহান আন্দোলিত হয়। তার ছোট্ট শারজানের আদবুলিতে ভরার চোখে চেয়ে রয় সে। ঘরের কোথাও জান্নাতের অস্তিত্ব নেই। একে অপরকে দেখছে শারজান আর সারহান। সারহান গালভর্তি খুশি নিয়ে আসন পেতে বসে। তার ছোট্ট শারজান তাকে বারবার ছুঁতে চায়। সারহান নিজের ইচ্ছেকে প্রাধান্য দেয়। একবার ছুঁয়ে দেখবে সে তার শারজানকে। কিন্তু শারজানের ভেতরকার অপরাধী সত্তার টনক নড়ে ওঠে। না, সে ছোবে না সে শারজানকে। এই পবিত্র প্রাণটাকে সে অপবিত্র করবে না। সারহান করুণ গলায় অনুযোগের স্বরে বলল, শারজান পাপাকে ক্ষমা করবে না? মিটিমিটি করে তাকায় শারজান।
চোখে হাসে সে। শাহজাহান হাসতেই তার দু চোখ বন্ধ হয়ে চোখের দুই কোণে তারকার মতো হয়। শাহজাহান আপ্লুত গলায় বলল, ভালোই করেছো শাহজাহান। তোমার পাপা ভালো না, একদম পচা। তাই বুঝি চলে গেছো তাকে ছেড়ে? পাপা একটুও ভালো না। শাহজাহান গম্ভীর হয়ে যায়। সে তার বাবাকে দেখে, তার বাবার চোখে অথই জল খেলছে। শাহজাহান বিক্ষিপ্ত চোখে তাকায়, নিজের ঠোঁটটা উল্টে ভ্যাভ্যা করে চোখ কুঁচকে কাঁদতে থাকে। শাহজাহান অধৈর্য হয়ে পড়ে, উদ্দোলিত গলায় বলল, কাঁদে না পড়ি, দেখো পাপাকে। কাঁদে না আমার সোনা। পাপা লাভস ইউ, ইউ আর মাই অ্যাঞ্জেল। শাহজাহানের শ্বাসরোধ হয়ে আসে। এত কাছে পেয়েও সে তার মেয়েকে ছুঁয়ে দেখতে পারছে না। এর চেয়ে বিষাক্ত যন্ত্রণা আর কিছু হতে পারে না। ঠুকরে কেঁদে ওঠে শাহজাহান। আচমকা শাহজাহানের ভেতরকার সুপ্ত মানব বেরিয়ে আসে। রুষ্ট গলায় বলল, কিরে কাঁদছিস? শাহজাহান ঝাপসা চোখে পেছন ফিরে তাকায়। কাউচের দক্ষিণ পাশে থাকা ক্যাবিনেটের সাথে হেলে দাঁড়িয়ে আছে সেই মানব। তার চোখে মুখে একরাশ তাচ্ছিল্য। পৈচাসিক হেসে আবার বলল, কষ্ট হচ্ছে তোর? এই তো সবে শুরু শাহজাহান জেদি। শাহজাহান বিক্ষিপ্ত গলায় বলে, কিসের শুরু? তোর দহনের। জ্বলে পুড়ে নিঃশেষ হবি তুই। শাহজাহান কাপা গলায় বলল, নিঃশেষ তো হয়ে গেছি আমি। সব হারিয়েছি আমি, আমার সন্তানকেও হারিয়েছি আমি। সুপ্ত মানব খিকখিক করে হেসে বলল, এখনো অনেক বাকি তোর রজনীগন্ধা। শাহজাহান চিৎকার করে ওঠে, না, আমার রজনীগন্ধা আমাকে ছেড়ে যেতে পারে না। সুপ্ত মানব বাঁকা হাসলো, দুই হাত পকেটে পুরে শীষ বাজিয়ে উল্লাস প্রকাশ করে বলল, কি করে আটকাবি তাকে? জান্না যখন জানবে তুই ওর বোনের সাথে নোংরামি করেছিস, তখন কি তোকেও ক্ষমা করবে? শাহজাহান অনুযোগের স্বরে ক্ষীণ গলায় বলল, আমি ভুল করেছি, না জেনে ভুল করেছি আমি। অতীতে করা ভুলের কারণে আমি আমার রজনীগন্ধাকে হারাতে পারবো না। সুপ্ত মানুষ ফুস করে দম ফেলে বললেন, হায় রে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। গুণীজন বলে, আর মানুষ পৃথিবীর সবচেয়ে অপদার্থ চিজ। ভালো কথা কানে নেয় না। 3 বছর আগে যদি নিজের রাগকে দমন করতি, তাহলে আজ এত বড় বাসটা খেতি না। এখন কি হবে রে শাহজাহান পাগলা? শাহজাহান বড় বড় শ্বাস ফেলতে থাকে। রুদ্ধ কণ্ঠে বলল, আমি কিছু জানি না। আমার রজনীগন্ধা আমাকে ছেড়ে যেতে পারে না। কোথাও যেতে দিব না আমি তাকে, কোথাও না। আমার নিঃশ্বাস থাকতে সে আমাকে ছেড়ে যেতে পারবে না। ভুল করেছি আমি, তার শাস্তিও পেয়েছি, সব হারিয়েছি আমি। কিছু নেই আমার। ওই রজনীগন্ধাই আমার সব, আমার আত্মা, আমার প্রাণ, আমার হৃদমোহিনী। শাহজাহানের কানে বেজে উঠল শাহজাহানের খলখলানি। সামনে তাকায় সে। শাহজাহান অস্পষ্ট শব্দ করে উহু উহু আমোদিত হয় শাহজাহান। সেই সুপ্ত মানুষ উচ্ছ্বাস করে বলে ওঠে, সন্তান হারিয়েছিস, এইবার অস্তিত্ব হারাবি। তুই সারা জীবন একাই রয়ে যাবি রে শাহজাহান, একা। শাহজাহান একা। কথায় আছে না, এসেছি একা, যেতে হবে একা। কেন এত মিছে মায়া? মায়ার পৃথিবী বেঁধেছে মায়ায়, ছিন্ন হবে তার মায়া। শাহজাহান সশব্দে বলে ওঠে, না, 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 এ হতে পারে না। আমার রজনীগন্ধা শুধুই আমার, আমার প্রাণদেবী, আমার হৃদস্পন্দন, আমার অন্ধকার জীবনের চন্দ্রকিরণ। শাহজাহানের ভেতরকার সেই বিদেশি মানব বেখেয়ালিভাবে পুরো ঘরে হাঁটতে থাকে আর বাঁকা হেসে আনমনে শীষ বাজাতে থাকে। সেই আওয়াজ গরম লোহার মতো বিঁধে যাচ্ছে শাহজাহানের কানে। শাহজাহান উদ্ভ্রান্তের মতো তাকাতেই হালকা হতে থাকে তার অবয়ব। শাহজাহান ব্যস্ত হয়ে শাহজাহানের দিকে তাকায়। অদর ছড়িয়ে মুক্ত টেনে নিয়ে হাত বাড়াতেই শাহজাহানের ছোট্ট শরীর হাওয়ায় একটু একটু করে মিলিয়ে যেতে থাকে। চিৎকার করে ডেকে ওঠে শাহজাহান, শাহজাহান পড়ি আমার। দরজা খুলেই আকাশ ঘুরুম রাফাতের মা রিতার। তার সামনেই বরফ মূর্তির মতো দাঁড়িয়ে আছে জান্না। অবাক বিষয় বলে ওঠে জান্না। জান্না ধীর গলায় বলল, কেমন আছো আন্টি? ভেতরে আসতে দেবে না? রিতা যেন হাতে চাঁদ পেল, সাদরে গ্রহণ করে নেয় জান্নাকে। কিন্তু চাঁদের চোখে যে জল। জান্না এর কমল শুষ্ক জীর্ণ চেহারা দেখে কষ্ট পেলেন রিতা। গড়গড় করে বললেন, এই কি অবস্থা তোর? কোথায় ছিলি এতদিন? জান্না ঝাপটে ধরে রিতাকে। জমজম করে বর্ষাতে থাকে তার চোখের নীর। জান্নার পিঠের উপর হাত বুলাতে থাকে রিতা। মখমলের গলায় বললেন, কি হয়েছে তোর? কোথায় ছিলি তুই? তোর রিফাত আঙ্কেল কত খুঁজেছে তোকে। রাফাতও ফিরে এসেছে। জান্না কান্নার তুড়ি কিছু বলতে পারল না। রাফাতের বাবা রিফাত নিজের রুম থেকে বেরিয়ে এলেন। আচমকা জান্নাকে দেখে হতবুদ্ধি হয়ে গেলেন তিনি। মেয়েটা অনেক বদলে গেছে। মায়াবী মুখটা কেমন মলিন হয়ে আছে, শরীরটাও কেমন ভেঙে পড়েছে। চোয়াল দেবে হাড় দেখা যাচ্ছে। বিভ্রান্ত গলায় বলল, জান্না। জান্না বরফ ঠান্ডা গলায় বলল, আঙ্কেল
কোথায় ছিলি তুই? হঠাৎ করে কোথায় চলে গেলি? জান্নাত ধরা গলায় বলল, রাফাত কোথায়? আমি ওর সাথে দেখা করব। জান্নাত কিছু না বলেই রাফাতের ঘরের দিকে দৌড় লাগায়। এবারই সব চেনা জান্নাতের। শৈশবের অনেকটা সময় সে এখানে কাটিয়েছে। রাফাতের দরজার সামনে গিয়ে থমকে যায় জান্নাত। সেই পরিচিত ঘর, সেই পরিচিত দেয়াল, সেই অপরিচিত মানুষ, কিন্তু তা সেই অতি পরিচিত মানুষ, কিন্তু তা আজ নতুন নতুন করে চেনা হবে, জানা হবে। আলতো হাতে করাঘাত করে জান্নাত। 12 কয়েক করাঘাত হলেও কেউ কথা বলল না। রিতা আর রিফাতের উৎসুক হয়ে তাকিয়ে আছে, কখন খুলবে এই বদ্ধদ্বার। কিছু সময় পর একটা কর্কশ কণ্ঠ শুনতে পায় জান্নাত, বলেছি না কেউ আসবে না আমার কাছে, চলে যাও, চলে যাও তোমরা। জান্নাত কান্না গিলে রাফাতের মা বাবার দিকে তাকায়। তারা অসহায়ভাবে তাকিয়ে আছে। স্বাভাবিক গলায় মিহির সুর তুলে জান্নাত, রাফাত আমি জান্নাত, ওপেন দ্য ডোর প্লিজ, তোমার রেড চিরি এসেছে দেখো। ফট করে দরজা খুলে যায়। সেকেন্ডেই ভরার দৃষ্টিতে দমদম করে তাকিয়ে আছে রাফাত। জান্নাত তপ্ত নিঃশ্বাস ফেলে। একটা বিদঘুটে গন্ধ এসে তার নাকে লাগে। এ কাকে দেখছে সে? মনে হচ্ছে প্রাচীন যুগে কোনো আদিমানব। একটা হতপ্রায় জীব। রাফাতের পুরো মুখের মধ্যে শুধু তার মায়া ভরা চোখ চোখ দুটোই বোঝা যাচ্ছে। বাকি সব এলোথেলো, বাড়ন্ত চুল আর দাড়ি গোফে ডেকে আছে। জীর্ণ শীর্ণ দেহে একটা ঢুলঢুলে টি শার্ট পরে আছে রাফাত। মুখের বিভিন্ন জায়গায় ক্ষতের দাগ, হাতের কোথাও কোথাও এখনো তাজা রক্ত লেগে আছে। জান্নাত স্থির দৃষ্টিতে তার বেস্ট ফ্রেন্ডকে দেখে, যাকে দেখলে তার ক্লাসমেটরা হা করে গিলে নিত। রাফাতের সাথে কথা বলার জন্য তার সাথে বন্ধুত্ব করত। আর সেই বেস্ট ফ্রেন্ডকে দেখে জান্নাত যেন চোখের পলক ফেলতেই ভুলে গেল। জীবন বড় কঠিন, ক্ষণে 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 বদলায় তার রূপ। জীবন কাটানো হয়তো সোজা, কিন্তু তাকে বোঝা মুশকিল। হসপিটালের করিডোরে চিৎকার চেঁচামেচিতে হুলস্থুল পরিবেশ। একটা অ্যাক্সিডেন্ট পেশেন্ট আনা হয়েছে, কিন্তু কর্তব্যরত ডক্টররা পেশেন্টকে অ্যাডমিট করতে অস্বীকৃতি জানান। আর তাতেই খেপে গিয়ে পেশেন্টকে নিয়ে আসা যুবকটি বর্তমান শিফটের মেডিসিন ডক্টর অতনুর গলা চেপে ধরেছে। রাগে অগ্নিশর্মা ছেলেটির এমন নির্ভীক কাজে হসপিটালের বাকিরা বর্গে যায়। তারা বোবা দর্শকের মতো চেয়ে আছে। ডক্টর অতনু রুদ্ধ গলায় ভাঙা ভাঙা শব্দে আওড়ালেন, দেখুন মিস্টার, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। ছেলেটি চোয়াল শক্ত করে খেমটি মেরে বলল, আমি যা বলেছি তাই করুন। যদি মেয়েটার কিছু হয় তাহলে পুরো হসপিটাল আমি সিজ করে দেব। ডক্টর অতনু কাঁপা কাঁপা গলায় বললেন, এটা পুলিশ কেস, পুলিশ না আসা পর্যন্ত আমরা পেশেন্টকে অ্যাডমিট করতে পারবো না। ছেলেটি ডক্টর অতনুর কাঁধের দুই পাশে চাপড় মেরে ধরে থমথমে গলায় বলল, হিট অ্যান্ড রান কেস, আই নো। পুলিশ আসলে তাদের সাথে আমি বুঝবো, কিন্তু ততক্ষণ অপেক্ষা করলে মেয়েটি মরে যাবে। অর ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। তৎক্ষণাৎ হার্ট স্পেশালিস্ট ডক্টর রিফাত ত্রস্ত পায়ে এসে চকিত গলায় বললেন, হোয়াট হোয়াট ইজ দিস? হচ্ছেটা কি এখানে? ছেলেটি তার হাতের বাঁধন শিথিল করে ডক্টর রিফাতের দিকে তাকায়, শান্ত গলায় জানায় সবটা। ডক্টর রিফাত আশ্বস্ত করলেন ছেলেটিকে। ডক্টর অতনুকে বললেন মেয়েটার ট্রিটমেন্ট শুরু করতে। তিনি তাই করলেন। ছেলেটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। ডক্টর রিফাতের কাছে গিয়ে কৃতজ্ঞতা জানিয়ে সরস গলায় বলল, আই এম রিয়েলি সরি, আসলে মেয়েটার অবস্থা ভালো নেই। যত দেরি হবে তার মৃত্যু ঝুঁকি বাড়বে, তাই বাধ্য হয়েই। ডক্টর রিফাত চোখ দিয়ে আশ্বস্ত করলেন। একজন নার্স একটা ফর্ম নিয়ে এলেন। ছেলেটি তা পূরণ করে। নার্স যখন কৌতূহলী হয়ে ছেলেটিকে জিজ্ঞেস করে, মেয়েটির আপনার কি হয়? ছেলেটি স্মিত হাসলো, বলল, রক্তের সম্পর্কের ঊর্ধ্বেও সম্পর্ক হয়, মনুষ্যত্বের সম্পর্ক। জান্নাতের কাছে কথাটা বেশ লাগলো, যেন তার বাবা বলল কথাটা। একটু দূরে দাঁড়িয়েই পুরো ঘটনা অবলোকন করলো জান্নাত। শীতল নিঃশ্বাস ফেলে সেখানে দাঁড়িয়ে রইল। ছেলেটি কিছুক্ষণ কথা বলল ডক্টর রিফাতের সাথে। এরপর কাউন্টারে গিয়ে কার্ডের মাধ্যমে পুরো বিল পরিশোধ করে রিসিপশনের সামনে থাকা ওয়েটিং চেয়ারে বসে থাকার সময় খেয়াল করে দুইজন বৃদ্ধ আর তার সাথে একটা ছেলে হন্য হয়ে হসপিটালের ভেতরে ঢুকছে। তাদের ব্যস্ততা আর উদ্বেগ দেখে বুঝলো যে মেয়েটিকে সে হসপিটালে নিয়ে এসেছে এরা তারই পরিবার। ছেলেটির মধ্যে কোনো ভাবাবেশ হলো না। পুলিশ আসার অপেক্ষায় সে বসে রইল। ছেলেটির আপাতমস্তক রক্তের জমাট দাগ। মেয়েটিকে হসপিটালে আনতে গিয়েই এই অবস্থা। আচমকা মুখ বিকৃত করে ছেলেটি গলাটা শুকিয়ে আসে তার। কেসে উঠতেই কেউ তার সামনে পানির বোতল ধরে। ছেলেটি বিনা দ্বিধায় তা নিয়ে চুমুক লাগায়। কে দিল তাতে ভ্রুক্ষেপ করল না। পানি পান করেই আবার বোতলটা তার দিকে এগিয়ে দিয়ে মোবাইলে চোখ রেখেই বলল, থ্যাঙ্কস। সামনের ব্যক্তি মিষ্টি করে বলল,
ইটস মাই প্লেজার। একটা মেয়েলি মিষ্টি কণ্ঠ শুনে ভুরু কুঁচকে আসে ছেলেটির। সামনে তাকাতেই দেখে 14 কি 15 বছরের একটা কিশোরী মেয়ে নরম দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ছেলেটি এক পলক দেখে আবার বলল, থ্যাঙ্কস। কিশোরী মেয়েটি মিষ্টি করে হাসলো। ছেলেটি তার মোবাইলে আবার অভিনিবেশ করে জান্না বাম দিকের করিডোরের অভিমুখে দাঁড়িয়ে নির্নিমেষ তাকিয়ে থাকে ছেলেটির দিকে। কাঁধে কারো হাতের স্পর্শে সচকিত হয় জান্না। জাফিন মোলায়েম গলায় প্রশ্ন ছড়ে, কি ব্যাপার ডল? তোমাকে তো আমি চেম্বারে থাকতে বলেছি, এখানে কেন? জান্নাত তার বাবার ক্লান্ত মুখটা দেখে বলল, তুমি কি খুব টায়ার্ড বাবা? হোয়াই ডল? জান্না স্মিত হাসলো। তার বাবাকে চোখের ইশারায় ছেলেটিকে দেখায়। জাফিন ঘুরে তাকায়। 27-28 বছরের একটা যুবক বসে আছে আনমনে। তার শরীরের বিভিন্ন জায়গায় রক্তের ছড়াছড়ি হলেও সে আঘাতপ্রাপ্ত নয়, তা জাফিন বুঝতে পারে। জাফিন মেয়ের দিকে তাকিয়ে বললেন, আমি কি করতে পারি? জান্না আদুরে গলায় বলল, তুমি কি তার সাথে একবার কথা বলবে? জাফিন পুরো ভ্রুজোড়া মুহূর্তেই কুঁচকে এলো। গম্ভীর হলো মুখ। জান্না একটু আগের ঘটনা খুলে বলল। আমোদিত হলেন জাফিন। আজকালও এমন মানুষ হয়? ছেলেটির সামনে গিয়ে দাঁড়ায় জাফিন। সংক্ষিপ্ত সুরে বললেন, হ্যালো ইয়াং ম্যান। ছেলেটি সরব দৃষ্টিতে তাকিয়ে উঠে দাঁড়ালো। গাঢ় চাহনিতে জাফিনকে দেখে ছোট করে বলল, আপনি? জাফিন চমৎকার হাসলেন। হ্যান্ডশেকের জন্য হাতটা বাড়িয়ে স্বাভাবিক গলায় বললেন, আই এম জাফিন চৌধুরী, একজন নিউরোসার্জন। অবশ্য আরেকটি পরিচয় আমার আছে। এই হসপিটালটা আমারই। ছেলেটির অতি আনন্দে হাতটা বাড়িয়ে ঝলমলে হেসে বলল, আমি শারহান জেদি, একজন ক্রাইম স্পেশাল জার্নালিস্ট। ও ইটস সাউন্ড গুড, থ্যাঙ্কস। নামটা শুনতেই দুইবার আওড়ালো জান্না। মানুষটার মতো নামটাও তার পছন্দ হলো। সে উচ্ছল দৃষ্টিতে সেই অপরিচিত মানুষটিকে দেখতে লাগলো। জাফিন খুশ মেজাজে গল্প করতে লাগলেন, আর জান্না সেই মানুষটাকে দেখতে লাগলো। তার কমল কিশোরী মনে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো। তার নাম সে দিতে পারছে না, এমনটা আগে কখনো হয়নি। শারহান যতবার তার ঠোঁট নাড়াচ্ছে, জান্না গুনে গুনে দেখছে তার চোখের পলক গুনছে সে। কথার ফাঁকে ফাঁকে শারহান কতবার স্মিত হাসলো, তাও সে ঠাউর করলো। কতবার লজ্জায় শারহান তার মাথা নত করে হাসলো, তাও জান্নায়ের কাছে ব্যাপারটা ভালো লাগলো না। এমন করে কেউ কাউকে দেখে ছি, কি বিশ্রী ব্যাপার। জান্না তার চোখ সরাতে চাইল, সাথে তার অবচেতন মস্তিষ্কের ওলটপালট চিন্তা, কিন্তু পারল না। সে আবারও দেখলো ওই মানুষটাকে। তার পিচ কালারের ওষ্ঠাধর অনুরণিত হচ্ছে। ওই গম্ভীর কিন্তু মায়াবী দুই চোখ যেন জান্নাকে দেখেই হাসছে। জান্নায়ের মনে হলো সে কোনো নদীর মাঝে চড়ে দাঁড়িয়ে আছে। এখান থেকে ফেরার জন্য একটাই উপায়, তা হলো ছোট ডিঙি নৌকা। কিন্তু মাঝির সাথে বেজায় ঝগড়া জান্নায়ের। এখন থেকে বাড়ি ফিরবে কি করে? তাই বাধ্য হয়েই মাঝির সাথে ভাব করতে হলো তার। জান্নায়ের এমনটাই মনে হলো। এ মানুষটাকে তার সেই দুষ্ট মাঝি মনে হলো, যে তাকে পাড়ি ভিড়াবে। জান্না তার দুষ্ট মাঝির একটা নাম দিল, প্রাণ। জান্নায়ের শরীর ফিরে তার বাবার মৃদু কণ্ঠে, ডল এখন কি আমরা যেতে পারি? চমকে উঠে জান্না। সে তার প্রাণকে দেখায় ব্যস্ত ছিল। আনম্র গলায় বলল, হ্যাঁ বাবা। শারহান তার মোবাইল নিয়ে ব্যস্ত। তার সামনে দিয়ে হেঁটে যায় জাফিন, আর জান্না সেদিকে তাকালো না। শারহানের কাছে থেকে অনেকটা দূরে গিয়ে পেছন ফিরে তাকায় জান্না। বাহাতে সে তার বাবার হাত ধরে রেখেছে। জরুরি একটা কল আসতেই ব্যতিব্যস্ত হয়ে উঠে দাঁড়ায় শারহান। মোবাইল কানে চেপে ধরেই বেখেয়ালিভাবে তাকায় হসপিটালের এক্সিটে, যেখান থেকে চেয়ে আছে জান্না। শারহান গভীর দৃষ্টিতে দেখে সে কিশোরীকে। এবার ঘনপল্লবের নিচে দুই হাসি হাসি চোখ, কিশলয়ের মতো পাতলা অধরপল্লব, কোমর পর্যন্ত ছড়ানো চুল, একটা হাঁটু অবধি লম্বা ফ্রক, সাথে চুড়িদার, পায়ে লাইট পিঙ্ক কালারের স্কার্ফ। শারহানের কিছু একটা হলো। সে কিশোরী মেয়েটির চোখের দিকে অনিমেষ চেয়ে রইল, যেন ওই চোখ থেকে নিশ্চিত অমৃতের বাণ তার হৃৎপিণ্ডে বিঁধে গেল। আলতো চোখের পলকে জান্নাকে দেখে শারহান চোখ সরায়। সে মনোযোগ দেয় মোবাইলের ওপাশের ব্যক্তিটির প্রতি। জানলো না শারহান তার ওই গম্ভীর চোখের চাহনি এক কিশোরী মনে ঝড় তুলে দিল। প্রাণ নামের সেই ঝড়, যা সম্পর্কে সেই কিশোরীও অবগত নয়। ল্যাপটপের হোল স্ক্রিন জুড়ে রাফাতের হাস্যজ্জ্বল চেহারা। টুকটুক করে একে অপরের সাথে কথা বলছে দুইজন। জান্না, কি করছো তুমি? জান্না একগাল হেসে বলল, ইটস সিক্রেট। রাফাত কপাল ভাঁজ করে বলল, পেন্টিং করছো? স্মিত হাস্য অদরে ভুরু নাচিয়ে জান্না বলল, কি করে বুঝলে? রেড চেরি, তোমার অস্থিমজ্জাকে আমি চিনি।
জান্নাত ঝুমঝুম করে হাসে। সেন্টার টেবিলের উপর ল্যাপটপ রেখে মেঝেতে বসে কথা বলছে রাফাতের সাথে অনলাইনে। হাতে থাকা পেন্টিংটা উঁচু করে ধরে লাইট পিঙ্ক আর রেডের সমন্বয়ে চেরি গাছ আঁকা। পাশেই একটি মেয়ে বসে চেরি খাচ্ছে। রাফাত গা গুলিয়ে হেসে ওঠে। জান্নাত ঠোঁট উল্টে রাগি রাগি গলায় বলল, হাসলে কেন? রাফাত সরব গলায় বলল, চেরি গার্ল, একবার আমাকে আসতে দাও, তোমাকে চেরির সাগরে ডোবাবো। ইস, তোমায় বেঁধে রাখবো। হা হা করে হেসে ওঠে রাফাত। জান্নাত উঁচু গলায় বলল, খেয়েছ? ইয়েস রেড চেরি। একজন ভবিতব্য ডক্টর অবশ্যই তার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে। অলরেডি 12 AM। জান্নাত চোখে হাসে। রাফাত কপালে তর্জনী দিয়ে চুলকে পাল্টা প্রশ্ন করে, আজ তোমাকে খুশি খুশি লাগছে? জান্নাত ঠোঁট চিপে বলল, ইটস সিক্রেট, বলা যাবে না। তোমার আমার মাঝে সিক্রেট আসলো কোথা থেকে? রাফাত, আই এম সরি, বিগ গার্ল নাও। আই এম রাফাত, আই এম আ বিগ গার্ল নাও। ওকে বাই। 9টা বেজে গেছে, বাবা আমার জন্য অপেক্ষা করছে। ওকে লাভ, বাই অ্যান্ড টেক কেয়ার। টাটা। খাওয়ার টেবিলে চুপচাপ বসে আছে জান্নাত। জাফিন মেয়ের মতিগতি খানিকটা আঁচ করে বললেন, তুমি কি কিছু ভাবছো ডল? জান্নাত অস্পষ্ট সুরে বলল, আমি কি জানতে পারি? জান্নাত চটপটে গলায় বলল, ছেলেটা ভালো না বাবা? জাফিন চমকে হাসলেন। তার মেয়ে আজ প্রথম কোনো ছেলের প্রশংসা করেছে। এই বয়সে মেয়েদের মধ্যে ফ্যান্টাসি কাজ করে। মুভির হিরোদের নিয়েও তারা সংসার সাজিয়ে বসে, লাইফ পার্টনারকে কল্পনা করে কোরিয়ান কোনো হিরোর মতো। কিন্তু জান্নাত তা নয়। সে সবার থেকে আলাদা, বাবার মতো বাস্তবপ্রিয় মানুষ। নিজের বাবাকে সে নিজের আদর্শ মানে, এবং জীবনসঙ্গী হিসেবে সে তার বাবার মতো কাউকে চায়। জাফিন সরস গলায় বললেন, ডল, তুমি হয়তো ভুলে যাচ্ছ, ইউ আর অনলি 14। জান্নাত সহজ গলায় বলল, আই নো বাবা, আই এম নট এ কিড। মেয়ের কথায় হা হা করে হাসির বর্ষণ করলো জাফিন। জান্নাত গুমট গলায় বলল, মাম্মা এখনো ফিরেনি বাবা? জাফিন মৃদু স্বরে বলল, না, আজও মামা ক্লাবে গিয়েছে হয়তো। বাবা, তুমি মাম্মাকে কেন কিছু বলছো না? কি বলবো? জান্নাত রাগান্বিত গলায় বলল, মাম্মা তোমাকে ভালোবাসে না বাবা। জাফিন শীতল নিঃশ্বাস ফেলেন। যুক্তি দাঁড় করিয়ে বললেন, এমনটা নয় ডল, ভালোবাসলেই যে তার মুখের স্বীকার করতে হবে তা নয়। ভালোবাসা সুপ্ত অনুভূতি। তোমার মাম্মা আমাকে তার অবচেতন মনে ভালোবাসে, তাই সে তার সজ্ঞানে তা প্রকাশ করতে চায় না। সে নিজেকে কঠোর ভাবে, কিন্তু আসলে সে তা নয়। আমার প্রতি তার যে রাগ, তা তোমার জন্মের সাথে সাথে ডলে গিয়েছে, কিন্তু তার সাথে হওয়া অন্যায়টা সে আজও মেনে নিতে পারেনি। দ্বিতীয়বার কাউকে নিজের অনিচ্ছা সত্ত্বেও ভালোবাসা যায়, তা মানতে সে নারাজ। তোমার মামা তার বোনের ভালোর জন্যই আমার সাথে তার বিয়ে দিয়ে দিয়েছিল। হয়তো মৃণালের সাথে আমার বয়সের ডিফারেন্টটাকে ও অনেক বড় করে দেখছে, তার কারণ সেম এজ রিলেশন। কিন্তু আমাকে সে নেগলেক্ট করেনি কখনো, কারণ তুমি তাকে তার চেয়ে বেশি বেসেছ। হতে পারে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি, তার ফলে আমি তোমায় পেয়েছি। আই ডোন্ট থিঙ্ক সো। ওকে, সময় হলে বুঝবে, এখন খাও। 9:30 বেজে গেছে, এটা ঠিক নয়। রাতের আধার ঘুচে ঝলমলে সূর্যের অবগাহন করছে নিরাগ পরিবেশ, থমথমে পরিবেশ হলদে আভা ছড়িয়ে দিচ্ছে তরতর করে তার আচ্ছাদন। শান্ত কিন্তু তেজি সূর্য তার মিষ্টি আলোয় মুড়িয়ে রেখেছে আজকের সকাল। জান্নাত বসে আছে ছাদে। হালকা বাতাসে ছাদে রাখা ফুলের গাছগুলো দুলে যাচ্ছে হঠাৎ করে। গোলাপের মিষ্টি ঘ্রাণ এসে তার নাকে ঠেকে শীতল নিঃশ্বাস ফেলে জান্নাত। আজকাল নিজেকে কেমন খাপছাড়া মনে হয় তার। অকারণে সাজতে ইচ্ছে হয়, চোখে কাজল আঁকতে ইচ্ছে হয়, চুলে আস্ত খোপা করে বউ সাজতে ইচ্ছে হয়, দু চোখ ভরে তার প্রাণকে দেখতে ইচ্ছে হয়, কিন্তু তা তো সম্ভব নয়। জান্নাত কমল হাসে। এর একটি সমাধান সে বের করেছে। একটা পেন্টিংও সে বানিয়েছে তার প্রাণের, যার সাথে সে কথা বলে রাতভর, ঘুমও হয় না তার। কি সব অদ্ভুত তোরে স্বপ্ন আসে তার, ভাবা যায়? ছি, সলজ্জ চোখ দুটি দিয়ে নীলাভ ঝকঝকে আকাশ দেখে জান্নাত। তপ্ত নিঃশ্বাস বেরিয়ে আসে তার বুক চিরে। তার মাম্মা কেন তার বাবাকে ভালোবাসে না? ঘড়ির কাঁটা 11টার ঘর ছুঁয়েছে। মৃণালিনী উঠে বসলেন। মাথাটা ঝিমঝিম করছে তার। এখনো হ্যাং আউট হয়নি। রাতের দ্বিপ্রহরে ফিরেছে সে। চোখের সামনে জান্নাতকে দেখে একটু অবাকই হলেন। জান্নাত শক্ত চোখে তাকিয়ে আছে। ক্ষোভ নিয়ে জান্নাতকে বলল, তুমি কালো ক্লাবে গিয়েছো মাম্মা? ড্রিঙ্কসও করেছো? মৃণালিনী ক্লান্ত চোখে হাসলেন, মৃদু গলায় বললেন, সেটা তো তুমি জানো ডল, প্রশ্ন কেন করছো? জান্নাত অসহায় গলায় বলল, কেন এমন করো মাম্মা? বাবা তো তোমাকে এত ভালোবাসে, বাট আই ডোন্ট লাভ হিম। অত্যন্ত সাবলীল ভাষায় বললেন মৃণালিনী। জান্নাত বিদ্রোহী গলায় বলল, তাহলে বিয়ে কেন করলে বাবাকে? হতাশ নিঃশ্বাস ফেললেন
মৃণালিনী আক্ষেপ করে বললেন, ওইটা বিয়ে নয়, ওইটা একটা কমিটমেন্ট ডল। তোমার বাবার একজন সুন্দরী স্ত্রী দরকার ছিল, আর আমার লাক্সারি লাইফ। জান্না আপত্তিকর সুরে বলল, বাবা সম্পর্কে তুমি এভাবে বলতে পারো না মাম্মা। মৃণালিনী তার কাঁধ পর্যন্ত ছড়ানো চুল মাথার মধ্যখানে দিয়ে নিয়ে খোপা করলেন। সামনের দিকে ঝুঁকে পড়া কগাছি চুল ঠোঁট উঁচু করে ফু দিয়ে সরাতে চাইলেন। ক্লান্ত দেহখানি হালকা নাড়ালেন। স্লিভলেস টপসের গলাটা সরানো হয়, ভেতরের জামার স্ট্রিপটা বাইরে বেরিয়ে আছে। বিছানায় দুহাত দিয়ে হেলান দিয়ে বললেন, তুমি দেখতে আমার মতো হলেও স্বভাবটা তোমার বাবার পেয়েছো। এটা ঠিক নয় ডল, তোমাকে আমার মতো ওপেন মাইন্ডের হওয়া উচিত। জান্না নাক ফুলিয়ে ব্যগ্র গলায় বলল, যদিও ওয়েস্টার্ন ড্রেস পরে রাত বিরেতে ক্লাবে গিয়ে বিয়ার খাওয়া, নেশা করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ওপেন মাইন্ডের হয়, তাহলে তার কোনো প্রয়োজন নেই আমার। আমি আমার বাবার মতো হয় গর্ববোধ করি। মৃণালিনী উদাস গলায় বললেন, ওকে, ইটস ইউর চয়েস। অগোছালো টপসটা টান দিয়ে ওদর ডাকলেন মৃণালিনী। জান্না নম্র চাহনিতে সন্দিহান গলায় বলল, ভালো যখন বাসই না, তাহলে বাবাকে ছেড়ে যাচ্ছ না কেন? মৃণালিনী স্মিত হাসলেন, বিকলিত গলায় বললেন, ইউ নো হোয়াই। এর কারণটা তুমি। বিয়ের এত বছর পরও যখন আমি কনসিভ করছিলাম না, জাফিন আমার সব স্বাধীনতা কেড়ে নিল, একরকম বন্দি করে ফেললো আমায়। ওর একটাই কথা, তোমাকে ওর চাই। গড নোস অয়েল অ্যান্ড লাস্ট তুমি এলে আমাদের জীবনে, আমি আমার সব কিছু ফিরে পেলাম, কিন্তু তোমার মায়ে পড়ে গেলাম বলে আর জাফিনকে ছাড়তে পারলাম না। অবশ্য আমার তাতে কোনো অসুবিধা নেই। জাফিন আমাকে সব স্বাধীনতা দিয়েছে যেভাবে আমি বাঁচতে চেয়েছি। জান্না অনেকটা কষ্ট নিয়ে ধরা গলায় বলল, বাবা তোমায় এত ভালোবাসে, তবুও কেন তুমি তাকে মেনে নিতে পারো না? মৃণালী নির্ভয়ে বলল, কি করে মেনে নেই? তোমার বাবা আমার আমার থেকে 12 বছরের বড়। আমি নিশ্চয়ই এর চেয়ে ভালো কিছু ডিজার্ভ করি। ভালোবাসা থাকলে বয়স কোনো ফ্যাক্ট নয় মাম্মা। ডল ভুল বললে। তোমার মতো বয়সে মনে হবে একটু গুরুগম্ভীর, ব্যস্ত, বাস্তবিক আর পোলাইট টাইপ মানুষ পারফেক্ট, কিন্তু আসলে তা নয়। বয়স বাড়ার সাথে সাথে তোমার আর তার বয়সের সাথে সাথে মতেরও অমিল হবে, পছন্দের অমিল হবে, ফিজিক্যাল নিড চেঞ্জ হবে, মুড চেঞ্জ হবে। তখন সব কিছু দুর্বিষহ মনে হবে। আমি নিশ্চয়ই তোমার বিয়ে 7, 8, এমনকি 5 বছরের বড় ছেলের সাথে দিব না। আমি তোমাকে আমার মতো সাপার হতে দেখতে চাই না। জান্নাত ক্ষোভ নিয়ে বলল, তাহলে তুমি যেতে পারো। মৃণালিনী চমৎকার হাসলেন, অত্যন্ত বিনয়ী গলায় বললেন, তুমি নিশ্চয়ই চাইবে না তোমার বাবা তার ফিজিক্যাল নিড বাইরে থেকে পূরণ করুক। আমি তো বলেছি আমি এখানে তোমার জন্য আছি। জাফিনের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, না আছে কোনো অনুভূতি। জান্নাত থম মেরে রইল। এইসবই তার জানা, তবুও আজ আবার তা শোনালো সে। মৃণালিনী শ্রান্ত গলায় বললেন, আজ এত সকালে আমার ঘরে, তোমার কি কিছু চাই ডল? জান্নাত রাগ গিলে নিয়ে নির্বিঘ্ন বলো, আমার একটা শাড়ি চাই, তুমি কি আমাকে তা দিতে পারবে? মৃণালিনী মনে করার চেষ্টা করলেন আদৌ তার কাছে শাড়ি আছে কিনা। মনে পড়তেই বললেন, দিতে পারি। ক্লোজেটের থার্ড ড্রয়ারে আছে। ওটা তোমার বাবা আমাকে বিয়েতে দিয়েছিল। তুমি জানো আমি শাড়ি আমি পরি না, সেদিন শুধু 1 ঘন্টার জন্য পরেছিলাম। জান্নাত ক্লোজেটটা খুলে যথাস্থানে শাড়িটা পায়, ঠিক যেখানে তার মা বলেছিল। মানুষ বুঝি অপছন্দের জিনিসগুলো এত খেয়াল করে রাখে। বা শাড়িটা তো বেশ সুন্দর। মৃণালিনী বিছানা থেকে গা ঝাড়া দিয়ে বললেন, কালারটা আমার একদম পছন্দ নয়, তুমি রেখে দাও। জান্নাত দ্বিধা নিয়ে বলল, তোমার বিয়ের শাড়ি তুমি অন্য কাউকে দিয়ে দিবে? অন্য কাউকে দিচ্ছি না তো, তোমাকে দিচ্ছি, তুমি তো অন্য কেউ নও। জান্নাত পরম আসলে সে শাড়িটাকে হাত বুলাতে থাকে। অফ হোয়াইট শাড়ির খয়েরি পাড়, গোল্ডেন আর হোয়াইট স্টোনের সাথে কারচুপি কাজ। জান্নাতের বেশ ভালো লাগলো। মৃণালিনী তাচ্ছিল্য গলায় বললেন, তোমার পছন্দ তোমার বাবার মতো, আই থিঙ্ক শাড়িটা তোমার পছন্দ হবে। জান্নাত মুখে হাসি দেখে বেখেয়ালেই বলল, জান্নাত, হ্যাঁ মাম্মা। আলীকে বলো আমার জন্য আপেল জুস আর ফ্রুট সালাড করতে। আজ আর অন্য কিছু খাবো না, অনেক দিন হলো এক্সারসাইজ করা হয় না, মুটিয়ে যাচ্ছি। জান্নাত মৃদু হাসলো। 36 কোমরে তার মা নাকি মুটিয়ে যাচ্ছে। মৃণালিনী একরাশ বিরক্তি নিয়ে ফট করে বললেন, উফ, মাথাটা শেষ আমার, গায়ে এখনো বিয়ারের গন্ধ। আমি শাওয়ারে গেলাম, তোমার যা ইচ্ছা নিয়ে নাও। ফুস করে দম ফেললো জান্নাত। তার মা একবারও জিজ্ঞেস করলো না শাড়িটা দিয়ে সে কি করবে। আর জান্নাত তার প্রাণের জন্য প্রথমবারের মতো শাড়ি পরবে। মেয়েদের প্রথম শাড়ি নাকি তার মায়েরই হয়। জান্নাত এর বেলায়ও তাই ঘটল, কিন্তু সে বিষণ্ণ। তার মা একবারও কেন জিজ্ঞেস করলো না? মন খারাপ হয় তার, ভীষণ মন খারাপ।
শাড়িটা নিজের গায়ের সাথে জড়িয়ে নিজেকে দেখছে জান্না। ভীষণ লজ্জা লাগলো তার। এ কেমন পাগলামি। শারহানের পেন্টিংটা ড্রেসিং টেবিলের আয়নায় ঠিক ওপরের দিকটায় লাগানো। টেবিলের দুই পাশে দুটো পাল্লা, নিচের দিকটায় একটা ড্রয়ার, সেখানে বসার জন্য একটা ছোট্ট টুলও আছে। জান্না হাস্যোজ্জ্বল গলায় বলল, শাড়িটা সুন্দর না প্রাণ? এটা আমার মাম্মামের, আজ আমি এটাই পরবো। শুনেছি ছেলেরা নাকি শাড়ি পরা মেয়েদের পছন্দ করে, আপনিও কি করেন? জান্নাইয়ের মুখ ভার হয়। তার প্রাণের যদি তাকে পছন্দ না হয়, কই সেদিন তো একবারও ফিরে দেখলো না তাকে। জল জল ভরে আসে জান্নাইয়ের চোখে। রাফাত বলে সে নাকি রেড চেরি, বাবা বলে সে নাকি ঢল, আর তার মামা বলে পরিজান। তার মামা তাকে পরিজান বলে কারণ সে পরীর মতো সুন্দর দেখতে। তাহলে তার প্রাণ কেন ফিরে দেখলো না? জান্না আয়নার কাছে এসে দাঁড়ায়, গভীরভাবে শারহানের পেন্টিংটা দেখে। অনুজ্জ্বল গলায় বলল, আমাকে কি আপনার পছন্দ নয় প্রাণ? জান্নাইয়ের কিশোরী মন হঠাৎ ঝড়ের বেগে ঝনঝনিয়ে ওঠে। তার কাঁদতে ইচ্ছে হয়, ঠোঁট কামড়ে ধরে জান্না। আচমকা আচমকা ফিক করে হেসে ফেলে। চকচক চোখে তাকিয়ে ঝলমলে গলায় বলল, শাড়িতে নিশ্চয়ই ভালো লাগবে আমায়। জান্না ঝুমঝুম করে হাসে। তার কিশোরী মন হঠাৎ করে রংধনুর 7 রঙে মুড়িয়ে যায়। জান্না ভ্রু নাচিয়ে ঠোঁট উল্টে বলল, এভাবে কেন তাকান? আপনি এভাবে তাকালে আমি শাড়ি পরবো কি করে? বিয়ের আগে এইভাবে আমাকে দেখার অধিকার আপনার নেই। খিলখিলিয়ে হাসে জান্না। শারহানের পেন্টিংয়ের উপর একটা ওড়না ঝুলিয়ে দেয়। শাড়ি পরা শেষ করে আয়নার নিজেকে দেখে জান্না। লজ্জায় টইটুম্বুর চোখ দুটো চেপে ধরে নিজের হাত দিয়ে দাঁতের ফাঁকে নিজেই দেখে অবাক হয় জান্না। তাকে একদম বউ বউ লাগছে। তার প্রাণের মিষ্টি বউ। নিজের ভাবনায় একগাল হাসে জান্না। কি লজ্জা, কি লজ্জা। কাল সারা রাত জেগে সে ইউটিউবে শাড়ি পরা দেখেছে, আজ পরেও নিল তার প্রাণের জন্য। দরজায় করাঘাত পড়তেই চকিত হয় জান্না। দরজা খুলতে অবিশ্বাস্য চোখে জাফিন দেখে তার ছোট্ট ডলকে। সে হতবাক, মুগ্ধ গলায় বললেন, হোয়াট আ সারপ্রাইজ ডল। জান্না ফিক করে হেসে বলল, আমাকে কেমন লাগছে বাবা? জাস্ট লাইক ইউর মাম্মা। কথা শেষ করে জাবিন গম্ভীর অভিব্যক্তিতে মেয়েকে দেখে আবার বললেন, তুমি তোমার মায়ের মতো ততটা সুন্দরী নও। যেন নাক ফুলিয়ে বাবার হাত ধরে আহ্লাদি গলায় বলল, বাবা। গাদুলিয়ে হাসলেন জাফিন। আহ্লাদ করে বললেন, হঠাৎ শাড়ি পরলে ডল? অ্যানি স্পেশাল রিজন? জান্নায়ের ঘরে তার বেডের পাশেই ডিবান। আয়েশ করে বসলেন জাফিন। জান্না বাবার সামনে দাঁড়িয়ে খুশি খুশি গলায় বললেন, ইচ্ছে হলো তাই। তুমি কি কিছু লুকাচ্ছ ডল? জান্নাত টিপিক্যালি বাঙালি কিশোরীদের মতো নিজের নখ খুঁটে বলল, শারহানের খোঁজ পেয়েছো বাবা? জাফিন মেয়ের এই আমূল পরিবর্তন বিস্মিত হলেন, কিন্তু চিন্তিত নয়। তিনি মোলায়েম গলায় বললেন, রাফাতের সাথে এই বিষয়ে কথা হয়েছে তোমার? তোমার? জান্না ম্লান গলায় বলল, না। তোমার তাকে জানানো উচিত। রাফাত তোমার প্রতি সিরিয়াস ডল। উফ বাবা, রাফাত। রাফাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হি ইজ মাই ওয়েল উইশার, বাট আই ডোন্ট লাভ হিম। চট করেই প্রশ্ন করে বসলেন জাফিন, ডু ইউ লাভ উইথ শারহান? জান্না সাবলীল কণ্ঠে বলল, আই লাইক হিম। একটা দীর্ঘশ্বাস ফেললেন জাফিন। মেয়েকে আদুরি গলায় বললেন, তুমি মাত্র 14 জান্না, শারহান অলরেডি 27 আপ। আই থিঙ্ক তোমার দ্বিতীয়বার ভাবা উচিত। আমি অবশ্যই তোমাকে আন্ডার 18 বিয়ে দেব না। জান্না তার বাবার পায়ের কাছে বসলো, হাত দুটো বাবার পায়ের উপর রেখে স্বাভাবিক গলায় বলল, জানি বাবা, শারহানও নিশ্চয়ই এখন বিয়ে করবে না। আর আমি তো তোমায় শুধু কথা বলতে বলেছি, খোঁজ নিতে বলেছি। জাফিন মেয়ের কপালে আদুরে চুমু খেয়ে বললেন, তাকে পছন্দ করা যথাযোগ্য কোনো কারণ? প্রসন্ন গলায় জান্না বলল, সে তোমার মতো বাবা। একজন অপরিচিত মানুষের জন্য যদি সে এতটা করতে পারে, তাহলে ভাবো সে নিজের মানুষের জন্য কতটা করতে পারবে। আমি তার সেই নিজের মানুষটা হতে চাই। জান্না সবসময় তার বাবার মতো কাউকে চেয়েছে। যেদিন থেকে শারহানের সব গুণ তার বাবার মতো, তাই তাই নিজেকে রুখতে গিয়ে পারে না জান্না। জাফিন চিন্তিত হলেন। জান্না তার বাবার সাথে সবচেয়ে বেশি অ্যাটাচ। নারী আচরণের সূক্ষ্ম বিষয়গুলিও তার ডক্টর বাবা তাকে শিখিয়েছেন। তাই তো জীবনের প্রথম অনুভূতির অকপটে প্রকাশ করতে একটুও দ্বিধা হলো না তার। এই ছিল জান্নায়ের 52 থেকে 54 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।